ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব স্ট্রং রুটস পার্ট 2। পার্ট 1 আমি ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নাও। তো দেখো, শুরু করছি। আই নর্মালি অ্যাড উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। কালাম বলছে যে আমি সাধারণত অ্যাড খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। কোথায় খেতাম? সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। কিচেন বলতে রান্নাঘর, তাহলে রান্নাঘরের মেঝেতে বসে আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম। তাহলে এখান থেকে এমসিকিউ কি হতে পারে, যে কালাম কোথায় খেত? রান্নাঘরের মেঝেতে খেত। কার সাথে খেত? তার মায়ের সাথে খেত। বাংলা মানে কিভাবে করলাম? এখানে দেখো, অ্যাড একটা ভার্ব আর সিটিং একটা ভার্ব, দুটো ভার্ব রয়েছে। অ্যাড হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, সিটিং হলো নন ফাইনাইট ভার্ব, ঠিক কি না? তো সিটিং এর আগে কোনো অক্সিলারি নেই, তার মানে এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ একটা ক্লজ রয়েছে আই অ্যাট। এই যে ক্লজটা আই অ্যাট, এটি পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ ভয়েস। তো আমরা জানি পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভে বাংলা ক্রিয়া শেষে থাকে ত তে তাম ললেলাম। সেই সেন্সে আমি বললাম যে আই নরমালি, আমি সাধারণত অ্যাট খেয়েছিলাম, উইথ সঙ্গে মাই মাদার, আমার মায়ের সাথে। এখানে মাদার রেফার্স টু আশি আম্মা। The name of Kalam's mother is Ashi Amma. The name of Kalam's father is Joynul Abdin. Right? তো এখানে একটি ক্লজ ছিল, সেই ক্লজটার নাম কি? প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ওয়ান প্রিন্সিপাল ক্লজ। সিম্পল সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজ দিয়েই গঠিত হয়, ঠিক আছে? আর সিটিং থেকে কিচেন পর্যন্ত এটা একটা ফ্রেজ। সিটিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ সিটিং থেকে কিচেন পর্যন্ত এটা একটা পার্টিসিপল ফ্রেজ। তাহলে এই লাইনটা স্প্লিটিং এর জন্য ভিভিআই, স্প্লিটিং প্লাস জয়নিং। দেখো, তোমরা যে লাইনটিকে স্প্লিটিং করছো, স্প্লিটিং, আবার ওটাই তো জয়নিং, তাই না? কিভাবে তাহলে ওটাই জয়নিং হবে? দেখো, মজার বিষয় কি, আমাদের দেখো যত নদী তত নালা একটা কথা আছে। এই লাইনটিতে জয়নিং করা আছে। কি করা আছে? জয়নিং করা আছে। সিম্পলে জয়েন করা আছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। এবার এই লাইনটা পরীক্ষায় দিয়ে বলবে স্প্লিটিং করো। তাহলে স্প্লিটিং করলে কি, আই নরমালি অ্যাড উইথ মাই মাদার একটা বাক্য হয়ে গেছে। এবার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, এটা একটা ক্লজ বানাতে হবে। তাহলে ফ্রেজ আছে, কি বানাতে হবে? ক্লজ। তাহলে ফ্রেজকে ক্লজ বানাবো, ফাইনাইট নন ফাইনাইট কে ফাইনাইট করব। এখানে সিটিং কে ফাইনাইট কর, তাহলে স্যাট সাবজেক্ট কে উই কালাম, আইটা হি হয়ে যাবে। ওকে, স্প্লিটিং হলো। এবার ওই স্প্লিটিংটা পরীক্ষায় দিয়ে দিয়ে বলবে জয়েনিং করো। তোমাদের নোট বইগুলোতে দেখবে স্প্লিটিং করে দিয়ে বলছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। তো এখানে জয়েন তো করাই আছে। তো তুমি যদি টেক্সটটা ভালো করে পড়ো এখন থেকে, তো তুমি জয়েনিংও শিখছো, স্প্লিটিংও শিখছো। তাহলে স্প্লিটিং এর জন্য সবথেকে মজার বিষয় কি? ভার্ব। এই যে ভার্ব, এই ভার্বের দুটো পার্ট আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফাইনাইট, আর একটা হলো নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব যদি অলরেডি থাকে সেন্টেন্সটি, তাহলে ওটা একটা আলাদা সেন্টেন্স হবে। নন ফাইনাইট ভার্ব থাকলে ওটাকে ফাইনাইট করে নিতে হবে। যেমন আইএনজি থাকলে V1 করতে হতে পারে V2। কি কেন V1 V2 করব? আগের ভার্বটিকে দেখব সে কোন টেন্সে রয়েছে, ঠিক আছে? তো এখানে কালামের কি পরিচয় পাচ্ছি আমরা? মানে কালাম কি ছিল? ভদ্র, অর্থাৎ তার মধ্যে নম্রতা ফুটে উঠেছে, তার মধ্যে কোনো অহংকার নেই, সে মেঝেতে বসে খেত। আর আজকালকার যুগে ছেলেমেয়েরা বাবা ডাইনিং টেবিল খাবে নিয়ে আসবে, খাবো ভাত, ভাত খাতে হবে না, মানে আজকাল যে ডাইনিং টেবিল লাগবে, আমাদের ডাইনিং টেবিল। দেখো, মেঝেতে বসে খেত কালাম। এগুলি কি অহংকারের পরিচয়? এরকম সন্তান পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার সন্তান সুন্দর কি অসুন্দর আই ডোন্ট কেয়ার, বাট আমার সন্তান যদি ভালো হয় আমি লাকি। অনেকে নিজের সন্তানদেরকে সুন্দর করার জন্য কত কি ইউজ করাচ্ছে না? বিয়ে দিতে হবে, জামাই বাড়ি দিলে চুলের আছে পড়লে তো আবার জেগে সে, তখন তো বলবে এর তো এটারও সমস্যা, আর যে ভেতরে কত ঘরপেচ আছে। তখন নিজের মানে গায়ে কথা আছে না, উপরে থুতু দিলাম, নিজের গায়ে পড়ে।
আসলেই তাই। নেক্সট, she would place a banana leaf before me. she বলতে কে? কালামস, কথা বলতে হবে। she বলতে কে? কালামস মাদার। would place বিছিয়ে দিতেন, তাহলে would হচ্ছে অতীতকালের কি মাঝে মাঝে করা কাজ, তাহলে ততে তাম বোঝায় ক্রিয়ার শেষে, তাহলে would place এটা ভার্ব, বিছিয়ে দিতেন। এ ব্যানানা লিফ একটি কলা পাতা, বিফোর মানে সামনে, মি আমার, তথা আমার সামনে, কালামের মা কালামের সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ যার মধ্যে বা যেটির উপরে মানে ওই কলা পাতার উপরে, শি দেন লেডেল রাইস তারপর উনি হাতা দিয়ে ভাত দিতেন। আর কি দিতেন? অ্যান্ড অ্যারোমেটিক সম্বার, এক ধরনের সুগন্ধি দক্ষিণ ভারতীয় ডাল। অ্যারোমেটিক মানে সুগন্ধি, সম্বা কেউ বলে সম্বার, মনে রাখার জন্য আর কি। এ ভ্যারাইটি অফ সার, এক ধরনের ঝাঁঝালো হোমমেড পিকল, বাড়ির তৈরি আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, একদলা নারকেলের টাটকা চাটনি। তাহলে কালামের মা কি কি সার্ভ করতেন? এমসিকিউর জন্য দিবে, পরীক্ষাতে আসবে, চ্যালেঞ্জ করলাম, এখান থেকে প্রশ্ন আসবে বিবিআই কালামের মা থেকে। তাহলে এই প্যারাটা আমি যে বললাম দুটো লাইন, তো খুবই বিবিআই এমসিকিউর জন্য। এবার দ্বিতীয় লাইনটাও কিন্তু স্প্লিটিং এর জন্য অতীব গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় লাইনটি কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে লেখা। কোন সেন্টেন্সে লেখা? কমপ্লেক্সে লেখা। কারণ এখানে দুটি ক্লজ দেখতে পাচ্ছি। একটা দেখো হুইচ কানেক্টরের পর একটা ক্লজ আছে না, she then ladled, she ladled past indefinite tense এ রয়েছে অ্যাক্টিভ। আর she would place, এই যে would place এখানে একটা ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি she would place একটা ক্লজ। ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে এখানে would placeটা কি? ফাইনাইট ভার্ব বা ফাইনাইট ফ্রেজ। এবার she ladled, she এখানে সাবজেক্ট, ladled এখানে ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যটিতে কোনো নন ফাইনাইট ভার্ব নেই। তাহলে ফাইনাইট নন ফাইনাইট কি? যে ভার্বগুলি টেন্স পরিবর্তন করে সেগুলি ফাইনাইট ভার্ব, আর যে ভার্বগুলি টেন্স পরিবর্তন করে না, ফ্রেজ গঠন করে, সেগুলিকে আমরা কি বলি বলো? নন ফাইনাইট ভার্ব। এখানে অ্যাকচুয়ালি উড প্লেসটাকে লক্ষ্য করি। উড প্লেস কিন্তু উড প্লেসের মধ্যে কে টেন্স পরিবর্তন করেছে? প্লেস না উড? উড। তাহলে উডটা কি? ফাইনাইট, আর পুরোটা কি? ফাইনাইট ফ্রেজ। পুরোটা কি বলো? ফাইনাইট ফ্রেজ। তো কমপ্লেক্স সেন্টেন্সে কয়টি ক্লজ থাকে বলো? বলো তো কমপ্লেক্স মানে কি রে? কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় দুটি ক্লজ দিয়ে, তাই না? একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দুটো ক্লজ থাকে, ঠিক না? এবার সিম্পল সেন্টেন্স কয়টি ক্লজ দিয়ে গঠিত? একটি ক্লজ, সেটা কি? প্রিন্সিপাল ক্লজ মানে স্বাধীন ক্লজ। আর কি থাকে প্রিন্সিপাল সিম্পল সেন্টেন্সে? ফ্রেজ থাকে। কি থাকে? ফ্রেজ। আর কি? কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয় দুটি প্রিন্সিপাল ক্লজ দিয়ে। কি দিয়ে? কিন্তু তার মাঝে কনজাংশন কি থাকে? কনজাংশন এন্ড বাট অর এরকম থাকে। তো দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সে তিনটি ক্লজ থাকে। কয়টি ক্লজ থাকে? একটি হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, আর আরেকটি কি বলো? অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটি কি বলো? অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা নাম কি? রিলেটিভ ক্লজ বলতে পারি। আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই বাক্যটি কোন ক্লজে লেখা? তাহলে হুইচ কাকে ডেসক্রাইব করছে? অন হুইচ, যার মধ্যে। তার মানে এখানে অন হুইচ বলতে ওই কলা পাতাটাকে বলা হচ্ছে। যখন কোনো কানেক্টর তার আগের শব্দটিকে ডেসক্রাইব করে তখন আমরা সেটাকে কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সে কি ক্লজ রয়েছে? অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার করলাম। এটা স্পেলিং এর জন্য সমপরিমাণে গুরুত্বপূর্ণ। দ্য শিবা টেম্পল বিবিআই হুইচ, এই যে হুইচ শুরু হলো, তো হুইচ কাকে ডেসক্রাইব করছে? শিবা টেম্পল। মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যে শিবা টেম্পলটি বা শিব মন্দিরটি কি করেছিল? হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, মানে রামেশ্বরমকে কি করেছিল? বিখ্যাত করে তুলেছিল। ওয়াস অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক, সেটা ছিল প্রায় 10 মিনিটের পথ। বিবিআই এমসিকিউ কি? 10 মিনিট ওয়াক। কোথা থেকে? ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। কালাম বলছে যে রামেশ্বরমের যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির থেকে আমাদের বাড়ির দূরত্ব কত?
10 মিনিট। আচ্ছা, এই বাক্যটিও কমপ্লেক্স সেন্টেন্সে লেখা, ঠিক আছে। এমসিকিউর জন্য মনে রাখবে 10 মিনিট ওয়াক। শিবা টেম্পল কি ছিল সো ফেমাস? কাদের কাছে ছিল? টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের জন্য। ভিভিআই পিলগ্রিমস এর সিনোনিম কি? ডিভোটিস। তোমাদের সিনোনিম গুলো গুরুত্ব দিতে হবে এখন থেকে, কেন যারা এইচএস এর পরে জিএনএম এনএম এর জন্য রেডি হবে তাদের কিন্তু সিনোনিম আসবে, ঠিক আছে। এখানে কি ক্লজ রয়েছে? অ্যাডজেক্টিভ ক্লজ। কোথায়? হুইচ মেড রামেশ্বরম, হুইচ মেড রামেশ্বরম। ভিভিআই তাহলে রামেশ্বরমে কি ছিল? দেয়ার ইজ আ শিবা টেম্পল, একটা শিব মন্দির ছিল, ঠিক আছে। এখানে দুটি ক্লজ রয়েছে, একটি ক্লজ হচ্ছে নন অ্যাকশন আর একটি ক্লজ হলো অ্যাকশন। হুইচ মেড এখানে অ্যাকশন, ওয়াজ অ্যাবাউট 10 মিনিট, এটা হচ্ছে নন অ্যাকশন, অর্থাৎ দুটি কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্স, ঠিক আছে। এখানে মেড হচ্ছে ফাইনাইট ভার্ব আর ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ওয়াজটা হচ্ছে অক্সিলারি বলবো না, ফাইনাইট। কারণ ওয়াজ এখানে আমি আবারও বলছি ফাইনাইট রেফার্স টু যেটা টেন্স পরিবর্তন করে, আর ফাইনাইট যেটা টেন্স পরিবর্তন করে না, ব্যাস। নেক্সট, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। যে আমাদের এলাকা, কালাম বলছে আমাদের এলাকা ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, প্রধানত কি ছিল? মুসলিম ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট a lot of Hindu families living amicably with their Muslim neighbors. তাহলে দেয়ার এর ব্যবহার, আমরা দেয়ার দিয়ে কখন বাক্য শুরু করি? আমরা শিখেছি টেন্সে এগুলো। তাহলে দেয়ার আর কোয়াইট অফ হিন্দু ফ্যামিলিজ, টু মানে অসংখ্য কি ছিল? হিন্দু পরিবার ছিল। অর্থাৎ আমাদের এলাকাতে কালাম বলছে মুসলিম অধ্যুষিত ছিল বা মুসলিম ছিল, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল যারা কি করত? তাদের মুসলিম নেইবারের সাথে বসবাস করত। তাহলে এই বাক্যটাকে একটু পোস্টমর্টম করি। তাহলে আওয়ার লোকালিটি ওয়াজ একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আবার কমা দিয়ে দেখো বাট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি বাক্য? কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আবার দেয়ার ওয়্যার একটা ক্লজ, এখানে ওয়্যার ফাইনাইট, তাহলে ওয়াজও কি ফাইনাইট। এখানে এই পুরো বাক্যটি নন অ্যাকশন। কি বলবো? নন অ্যাকশন, এখানে কোনো অ্যাকশন নেই, ঠিক আছে। আর লিভিং, এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি, যেটা কি বলো? লিভিং মানে পার্টিসিপল। এটা কি বলো? পার্টিসিপল। লিভিং এর আগে কোনো অক্সিলারি নেই, অর্থাৎ লিভিং কাকে ডেসক্রাইব করছে? হিন্দু ফ্যামিলিজ কে ডেসক্রাইব করছে, তারা বসবাস করতো। এটাও স্প্লিটিং এর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কাদের সাথে তারা বসবাস করতো? উইথ দেয়ার মুসলিম নেইবার্স, মানে তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? সাম্প্রদায়িক সম্প্রীতি, যে কালামের এলাকাতে হিন্দু মুসলিম থাকতো। আচ্ছা, ভারত মানে কি রে? এই ইন্ডিয়া বলতে আমরা কি বুঝি রে? ইন্ডিয়া, হ্যাঁ, এই ইন্ডিয়া কিভাবে গঠিত হয়েছে রে? একদিকে হিন্দু, একদিকে কি বলো? মুসলিম। হিন্দু আর কি মুসলিম। হিন্দু যদি হয় বডি, মুসলিম কি হার্ট, বা মুসলিম যদি হয় বডি, তো হিন্দু কি হার্ট? ভারতের আর কি, ভারতের, ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া গঠনের জন্য কয়টি জিনিস লেগেছে রে? হিন্দু আর মুসলিম। কিন্তু আজকালকার সমাজে দেখো ভেদাভেদ, জাতপাত, আর কি, ভারত মানেই তো গণতন্ত্র, গণতন্ত্র মানে তো বিভিন্ন ধর্মের মানুষ একসাথে। রামেশ্বরম দেখো কেমন ছিল ব্রিটিশ অধীনে, যখন ব্রিটিশরা এসেছিল, হিন্দু মুসলিম কিভাবে ছিল, আর বর্তমান পরিস্থিতি দেখো একদম পুরো বিপরীত। তাহলে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতো, পিসফুলি। এই যে একটা শব্দ দেখলাম যে এমিকেবলি, পিসফুলি, ঠিক আছে, ওকে, তার মানে ফ্রেন্ডলি, তারা কিন্তু বসবাস করতো। তার মানে এখানে কি, মানে এই লাইনটি আমাদের কি বলে দেয়? যে রামেশ্বরমের সেই পরিবেশ, মানে এই যে হিন্দু মুসলিম একসাথে থাকতো, এটি কিন্তু কালামকে একজন উদার মানুষ হিসেবে গড়ে তুলেছিল। কালাম যখন দেখেছিল ছোটবেলায় যে হিন্দু মুসলিম একসাথে থাকে বা ছিল, সে তার মধ্যে উদারতা বেড়ে যায়, জেনারসিটি বেড়ে যায়। তিনি দেখেছিলেন, কালাম দেখেছিল যে ধর্ম মানুষকে আলাদা করে না, ধর্ম কি মানুষকে এক করে। ধর্মের বাণী কি? সত্যের পথে নিজেকে পরিচালিত করা। কালাম কিন্তু এগুলো দেখেছিল, ঠিক আছে। নেক্সট লাইন, দেয়ার ওয়াজ, আবার দেয়ার এর ব্যবহার। দেয়ার ওয়াজ মানে অবস্থান বোঝাচ্ছে। দেয়ার কখন ব্যবহার করি? অবস্থান। তাহলে দেয়ার ওয়াজ ছিল এ ভেরি ওল্ড মস্ক, একটি অতি প্রাচীন মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে, হোয়ার যেখানে, মাই ফাদার আমার বাবা, উড টেক মি আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স
সান্ধ্য প্রার্থনার জন্য, মানে মাগরিবের নামাজের সময় আমার বাবা আমাকে নিয়ে যেতেন। তাহলে কালাম বলছে যেমন শিবা টেম্পল ছিল ঠিক তেমনি ওখানে কি ছিল, একটা মসজিদও ছিল। আমার বাবা আমাকে কি করতেন, সান্ধ্য প্রার্থনার সময় মানে মাগরিবের নামাজের সময় আমাকে সেই শিবা টেম্পলে নিয়ে যেতেন। তাহলে এখানে এমসিকিউর জন্য কি এ ওল্ড মস্ক, তারপরে কে নিয়ে যেত, কাকে নিয়ে যেত, মাই ফাদার রিফার্স টু জয়নুল আবদিন, কোথায় নিয়ে যেত, ওই মস্কে, কখন নিয়ে যেত, ইভিনিং প্রেয়ার মানে সন্ধ্যার সময়, সান্ধ্য প্রার্থনার সময় নিয়ে যেত কালামকে। কাকে? কালামকে। এটাই করা উচিত প্রতিটা গার্জেনের। তুমি যে কাজটা করছো সৎ, তোমার ছেলেকেও সেটা দেখাও, তোমার ছেলেকেও সাথে নিয়ে যাও। এবার যখন আমরা অন্য পরিবেশে দিই ছেলে মেয়েদেরকে, আমি বিজনেস করছি, আমার ছেলে অমুক ছেলের সাথে খেলতেছে, তো ছেলে মেয়ে কিন্তু মানুষ হবে না। ছেলে মেয়েদেরকে মানুষ করতে গেলে তোমার তোমার চলাফেরা তোমার ছেলের মধ্যেও থাকতে হবে। তোমার ছেলে যাতে দেখে যে আমার পিতা কি করেন, তাহলে তুমি তোমার ছেলে মেয়েকে সোজা, একটু শব্দ করবে না, ডিস্টার্ব, মানে আই ফিল ডিস্টার্ব, ওকে, হ্যাঁ, আই ফিল ডিস্টার্ব। তাহলে এটা কি সেন্টেন্স, এটা পোস্টমর্টম করি, পোস্টমর্টম করে দিই। দেয়ার ওয়াজ, তাহলে দেয়ার ওয়াজ এখানে কি একটা ক্লজ, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে হোয়ার এর পরে ওটা কি সাবঅর্ডিনেট ক্লজ, কোথায়, মাই ফাদার উড টেক। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে এখানে যেখানে, তাহলে লোকালিটি হোয়ার, হোয়ার থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজও হয়, আবার হোয়ার থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। তো এখানে হোয়ার কাকে ডেসক্রাইব করছে, লোকালিটিকে, তাই এখানে হোয়ার এর পর একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা জানি দ্য প্লেস হোয়ার, দ্য মেথড হাউ, দ্য টাইম হোয়েন, এরকম যদি বোঝায় তাহলে অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ। কিন্তু যদি এরকমটা থাকে আই নো হোয়ার ইউ গো, সেটা আবার নাউন ক্লজ হবে। কি হবে? নাউন ক্লজ। তাহলে হোয়ার কানেক্টর যদি থাকে বাক্যে, সেটা নাউন ক্লজ হতে পারে, আবার অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হতে পারে। কখন অ্যাডজেক্টিভ বা রিলেটিভ? যদি তার আগে একটি কি থাকে, নাউন থাকে, বা কোনো ব্যক্তি থাকে, কোনো বস্তু থাকে, যদি সে তাকে ডেসক্রাইব করে, তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। বুঝতে পারলাম? নেক্সট লাইন, আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ অ্যারাবিক প্রেয়ার চেঞ্টেড, বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দেয়ার ইজ গড। কি বললো? আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া। কালাম বলছে আমার ন্যূনতম, সামান্যতম কি ছিল না, আইডিয়া ছিল না। কিসের আইডিয়া? অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চেইন্টেড। চেইন্টেড মানে কি? মধুর সুরে গাওয়া। দেখবি যখন আমাদের নামাজ পড়ায়, মুসলিমরা যখন নামাজ পড়ে, দেখবি এরকম করে ওরা কিন্তু বলে, এরকম একটা কিন্তু প্রেয়ার বা প্রার্থনা বলে, কিন্তু যেভাবে হাত করে দিয়ে এরকম করে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম বলে। এটার মানে কি? এটার একটা বাংলা অর্থ আছে যে আমরা আল্লাহর প্রশংসা করছি, আল্লাহকে ডাকছি, আল্লাহ কিভাবে খুশি হবেন তারই অর্থ। তো আমি তো সুর করতে পারি না, তো এটাকে সুর করে যারা নামাজ পড়ায়, এরকম কিন্তু পড়ায়। তো ওই জন্য কালাম বলছে যে মধুর সুরে গাওয়া অ্যারাবিক প্রার্থনার অর্থের সামান্যতম ধারণা আমার ছিল না, সঠিক অর্থ। কিন্তু লেকিন মাগার আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে এই প্রার্থনাগুলো, মানে দে বলতে এখানে দে রেফার্স টু প্রেয়ার্স, যে প্রার্থনাগুলো আল্লাহর কাছে যাচ্ছে বা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। কালাম বুঝতো ঈশ্বর কোনো একটি ভাষাকে গুরুত্ব দেন না, ঈশ্বর সব ভাষাভাষীর মানুষকে গুরুত্ব দেন। তোমার ভাষা যেমনই হোক না কেন, তুমি সেই ভাষা দিয়ে ঈশ্বরকে ডাকো, ঈশ্বর তোমার ডাকে সাড়া দেবেন। কালাম এটা বুঝেছিল। নেক্সট লাইন, এটাকে একটু পোস্টমর্টম করলে দেখা যাচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? আই হ্যাড একটা ক্লজ, তারপরে বাটের পরে আবার দুটো ক্লজ আছে, তো আমরা এটা মিক্স সেন্টেন্সও বলতে পারি। তাহলে এটা স্প্লিটিং এর জন্য ভিভিআই। ওকে, নেক্সট লাইন, when my father came out of the mosque, বলছে যখন আমার বাবা, কালাম মানে জয়নুল আবদিনের কথা বলা হচ্ছে, came out বেরিয়ে আসতেন, of the mosque ওই মসজিদ থেকে, after the prayers প্রার্থনার পরে, people of different religions would be sitting outside waiting for him, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষরা তখন কি করত, আমার বাবার জন্য বসে থাকতো আর বাইরে তার জন্য অপেক্ষা করত। তাহলে কালামের বাবা মসজিদে নামাজ
পড়ছেন মাগরিবের, মসজিদের বাইরে একটা ছবি কল্পনা করো, বিভিন্ন ধরনের মানুষরা কিন্তু বসে আছে, কার জন্য? কালামের বাবার জন্য অপেক্ষা করছে, বসে আছে। এই যে একটা প্রিপোজিশন, একটা ফ্রম মানেও থেকে না, আবার কি বলো আউট অফ মানেও থেকে। আউট অফ মানে কোনো কিছুর ভেতর থেকে যদি বেরিয়ে আসি সেটাকে আমরা কি বলবো? আউট অফ। আর ফ্রম মানে কোনো কিছু থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় সেটা কি? ফ্রম। তাহলে এখানে আউট অফ মানে কোনো ভেতর থেকে বেরিয়ে আসা। তাহলে এমসিকিউর জন্য ভিভিআই কারা বসে থাকতো? পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুটো ক্লজ, হোয়েন এর পরে হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন হচ্ছে প্রিন্সিপাল। নেক্সট লাইন, মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। এবার মেনি অফ দেম বলতে ওই বিভিন্ন ধরনের মানুষদের মধ্যে কি করতো? অফার্ড করতো, দিত। বোলস মানে বাটিগুলি, কিসের? অফ ওয়াটার, জলের। কাকে? টু মাই ফাদার, আমার বাবাকে, অর্থাৎ জয়নুল আবদিনকে। হু, যিনি, মানে আমার বাবা। উড ডিপ হিজ ফিঙ্গার্স টিপস, তাহলে জয়নুল আবদিন কি করতো? তার ফিঙ্গার টিপস মানে আঙ্গুলের ডগা কি করতো? উড ডিপ, ডুবিয়ে দিত। তাহলে উড ডিপ মানে অতীতকালের, মাঝে মাঝে অভ্যাস ততেতাম, ডুবিয়ে দিত। কোথায় ডুবিয়ে দিত? ইন দেম। দেম রেফার্স টু ওই জলের বাটিটাকে বোঝাচ্ছে। অ্যান্ড সে এ প্রেয়ার, তারপর একটা প্রার্থনা বলতো, মানে অ্যারাবিক প্রেয়ার বলতো। এটাকে কি বলে? পানি ভরা বলে। এবার দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড, তারপরে এই জলটি কি বহন করে বা নিয়ে যাওয়া হতো কোথায়? হোম, বাড়িতে। ফর ইনভ্যালিডস মানে পঙ্গুদের জন্য, যারা চলতে পারে না, অচল। তাহলে এই বাক্যটি কিসে লেখা? প্যাসিভে লেখা। তার আগের যে বাক্যটি আমি পড়ালাম সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে লেখা ছিল, প্যাসিভে লেখা ছিল না। তাহলে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ চিনতে হয়, অ্যাকশন নন অ্যাকশন চিনতে হয় বাংলা মানে করার জন্য, তাহলে সঠিকভাবে বাংলা মানে করা যায়, তাই না? ক্লজ চিনতে হয়। তাহলে এখন পরীক্ষাতে আসতে পারে এই জলটা কাদের জন্য নিয়ে যাওয়া হতো? ফর ইনভ্যালিডস। মুখ দিয়ে উচ্চারণ করি সবাই, ফর ইনভ্যালিডস। তাহলে অনেক লোক যেমন গঙ্গা জলকে পবিত্র মনে করতো, রামেশ্বরমের লোকেরা কালামের বাবার দেওয়া ওই জল পড়াটাকে কিন্তু আশীর্বাদ বা দোয়া হিসেবে মনে করতো। যে লোকগুলা যেত কালামে তারা কিন্তু হিন্দু ছিল, আর কালামের বাবা কিন্তু মুসলিম ছিল। তাহলে দেখো সাম্প্রদায়িক সম্প্রীতিটা কি ছিল, ইমাজিন করো কি পরিবেশ। নেক্সট লাইন, আই অলসো রিমেম্বার, আমার আরো মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, যে কি জনগণরা আমাদের বাড়িতে সাক্ষাৎ করতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়ার জন্য, আফটার বিং কিওর্ড, সেটা ওঠার পরে। তাহলে দেখো এই বাক্যটি সিম্পল সেন্টেন্স, এখানে অ্যাক্টিভ প্রিন্সিপাল ক্লজ আই অলসো রিমেম্বার। এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিটে লেখা, রিমেম্বার কি V1, আর V1 মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ফাদার অলওয়েজ স্মাইলড, তখন কি করতো? আমার বাবা মৃদু হাসতো। অ্যান্ড আস্ক দেম, মানে ওই ধরনের মানুষদেরকে বলতো, টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ দিতে, দ্য মার্সিফুল, যিনি পরম করুণাময়। কেননা কালামের বাবা এখানে যোগসূত্র হিসেবে কাজ করেছে। কালামের বাবা প্রকৃত ধার্মিক তো আল্লাহর রাস্তা দেখাবে, তাই না? কালামের বাবা কি বললো? যে আমি কিছু করিনি, যা করার ঈশ্বর করেছেন, আমি শুধু একটা মাধ্যম হিসেবে কাজ করেছি, আমি শুধু মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মিলিয়েছেন উনি, অসুখ সেরেছেন উনি। পানি পড়াতে অসুখ সারে না, কিন্তু বিশ্বাস করতে হবে কে অসুখ সারাবে? আল্লাহ বা ভগবান বা ঈশ্বর, যাই বলো না কেন। একজন সত্যিকারের মহৎ মানুষ তার নিজের কৃতিত্বকে দেখে না, নিজের মানে ভূমিকাকে দেখে না, সে কি করে? সে সবসময় আল্লাহর দিকে দেখে। যেমন একজন ডাক্তার তার রোগীকে অপারেশনের পরে ভালো করে, তখন কিন্তু পেশেন্টের বা রোগীর অভিভাবকরা কি বলে? ডাক্তার বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ডাক্তার তখন কি বলে? যে আমি কিছু করিনি, যা করার ঈশ্বর করেছে। যা করার কে করেছে? ঈশ্বর করেছে। কালামের বাবা ঠিক তেমনি বিনয়ী মানুষ ছিলেন, তিনি নিজের কৃতিত্বকে দেখতেন না, তিনি সবসময় আল্লাহর প্রশংসা করতেন। ওই জন্য একটা প্রকৃত মুসলিম কি বলবে? যা কিছু দুনিয়াতে ভালো হচ্ছে সবকিছু কার দয়ায়? আল্লাহর দয়াতে। দ্য হাই প্রিস্ট ভিভিআই, এখান থেকে প্রশ্ন আসবে। দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আন্ডারলাইন, was a very close friend of my father's. লক্ষ্য করো, দি হাই প্রিস্ট, প্রধান পুরোহিত, অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের কে? পক্ষী লক্ষণ শাস্ত্রী। এই যে কমার ব্যবহার, মানে নাউন ইন অ্যাপোজিশন, যখন কোনো ব্যক্তির পরে কমা দিয়ে তার পরিচয়, তাহলে এটা কি বলি আমরা? নাউন ইন অ্যাপোজিশন। তাহলে রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ, ছিলেন, এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, খুবই কাছের বন্ধু, কার? অফ মাই ফাদার্স, আমার বাবার। কালামের বাবার খুবই কাছের বন্ধু ছিল কে? একটা মন্দিরের প্রধান পুরোহিত। তাহলে দেখো
কালামের বাবা মসজিদের ইমাম, আর ফকিরুল্লাহ শাস্ত্রী মন্দিরের প্রধান পুরোহিত, কিন্তু তারা ভেরি ক্লোজ ফ্রেন্ড, খুবই কাছের বন্ধু ছিল। ভিভিআই জায়গাটা কিন্তু। আর ফকিরুল্লাহ শাস্ত্রীর নামটা কিন্তু এমসিকিউ দিতে পারে। হু ইজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? The high priest of Rameswaram temple is Fokilokun Shastri. Or bollo, who was the close friend of Kalam's father? The close friend of Kalam's father is Fokilokun Shastri. Or bollo, who is the high priest of Shiva temple? The high priest of Shiva temple is Fokilokun Shastri. Clear? তাহলে এই বাক্যটি কোন টেন্সে লেখা? পাস্ট ইনডেফিনিটের নন অ্যাকশন। এখানে একটি ক্লজ আছে, সেটা হচ্ছে ওয়াজ, এখানে ফাইনাইট, আর দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল হচ্ছে সাবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব কি হয়? ক্লজ। ক্লজ বলতে আমরা কি বুঝি? একটি সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব মানে ক্লজ। তো আমাদের অনেক সময় ভুল শেখানো হয় যে সাবজেক্ট একটা ভার্ব, এটাই বলে ক্লজ। ভার্বের তো অনেক নাম, কোন ভার্ব? ফাইনাইট, নন ফাইনাইট, কোনটা? ভুল শিখি আমরা, ভুল শিখে আসছে। ওই জন্য বড় ক্লাস যখন এসএসসি পরীক্ষায় বসতে যাব বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসতে, তখনই আমাদের বোঝা যাবে কে কতটা আমাদের সঠিক শিখিয়েছে। ডায়লগ তো অনেকে দিতে পারবো, শিখিয়েছি কয়জন, সেটাই বড় কথা। ওকে, তাহলে এখান থেকে এমসিকিউ ভিভিআই। এবার নেক্সট লাইন, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ। আমি এর আগের ক্লাসেও পার্ট 1 এ বলেছি যে ওয়ান অফ, মনে রাখবি যদি ওয়ান অফ থাকে, এই ওয়ান অফ এর পরে যদি কোনো নাউন থাকে সেটা কি হবে? প্লুরাল। দেখো তাই আছে, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি, সুপারলেটিভ ডিগ্রি মোস্ট, অফ মাই আর্লি চাইল্ডহুড বলছে আমার, কালাম বলছে মানে কালামের বা আমার শৈশব জীবনের সবথেকে উজ্জ্বল স্মৃতিগুলির মধ্যে কি হচ্ছে? ইজ অফ দ্য টু ম্যান, মানে আমার শৈশব জীবনের সবথেকে উজ্জ্বল স্মৃতিগুলির মধ্যে হচ্ছে ওই দুটো লোকের সম্বন্ধে। কোন দুটো লোক? জয়নুল আবদিন এবং ফকিরুল্লাহ শাস্ত্রী। তাদের কি যে ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটিয়ার, যে প্রত্যেকের কি ছিল? নিজেদের প্রথাগত পোশাক ছিল। ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটিয়ার মানে আমরা কি পড়তাম? পাঞ্জাবি পড়তাম, টুপি পড়তাম, মানে পড়ি, বা কালামের বাবা পড়তো পাঞ্জাবি টুপি। তারপর রামেশ্বরমের ফকিরুল্লাহ শাস্ত্রী কি পড়তো? তাদের পোশাক পড়তো, ধর্মের পোশাক পড়তো, যাই বলো। তো এটাই বলা হচ্ছে যে ইজ ইন ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী পোশাক, অ্যাটিয়ার, আর ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, আর কি করতো? তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বা করতো, আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে। দেখো কালাম কিন্তু এটা দেখতো, তাহলে কালাম কি মানুষ তৈরি হবে চিন্তা করো। তার মানে মন্দির এবং মসজিদের প্রধানরা যদি বন্ধু হন, তবে সে এলাকায় কখনো দাঙ্গা হতে পারে না। এটা আমাদের কি শিক্ষা দিচ্ছে? একটা মন্দিরের পুরোহিত আর একটা মসজিদের ইমাম যদি ওই এলাকার বন্ধু হন, তাহলে ওই এলাকাতে হিন্দু মুসলিমদের মধ্যে কোনোদিনও কি হবে না? দাঙ্গা ফাসাদ হবে না। এই লাইনটা আমাদের সেটাই বর্ণনা দিচ্ছে। এই ফকিরুল্লাহ শাস্ত্রী আর জয়নুল আবদিনের যে বন্ধুত্ব, এটাই ছিল রামেশ্বরমের শান্তির মূল চাবি কাঠি। ক্লিয়ার? তার মানে পোশাক তাদের আলাদা, কিন্তু তাদের লক্ষ্য এক। তাহলে সে এই দুই বন্ধুর পোশাক আলাদা হলেও লক্ষ্য এক। লক্ষ্যটা কি? সত্যের সন্ধান, ঈশ্বরের সন্ধান। আর একেই বলে প্রকৃত শিক্ষা, অন্য ধর্মের মানুষদেরকে সম্মান করা। কোরআনে এটাই বলা হয়েছে যে অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া যাবে না। যে যা ধর্ম করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধর্মের ব্যাপারে কাউকে জোর করা যাবে না। নেক্সট, when I was old enough to ask questions, কালাম আমাদেরকে বলছেন। আবার when দিয়ে বাক্য শুরু, when দিয়ে শুরু যখন, আর কমার জায়গায় কি? তখন। when এর পরে একটা ক্লজ, যে ক্লজটার নাম হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা অ্যাডভার্বিয়াল ক্লজ মিলে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। তাহলে when দ্বারা বাক্য শুরু হলে আমরা বাংলা মানে কেমন করে করব? যখন তখন। দেখো পরীক্ষায় ভালো মার্কস তুলতে চাইলে টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, সমস্ত প্রশ্নের উত্তর তুমি পারবে, আমি বলছি পারবে। এইভাবে তোমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো when বলো, when মানে কি? বলো যখন। আমি was old enough to ask questions, মানে যখন আমি প্রশ্ন করার মতো বড় হলাম, বা আমার যখন প্রশ্ন করার মতো বয়স হলো। I asked, I মানে আমি, তাহলে asked V2 বাংলা কি করব? asked মানে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে I asked, কালাম বলছে I asked, আমি জিজ্ঞাসা করেছিলাম my father, আমার বাবাকে। কিসের ব্যাপারে? about the relevance of prayer, যে প্রার্থনার প্রাসঙ্গিকতার ব্যাপারে। তাহলে কালামের কাছে ওই জিনিসটা অজানা ছিল, তাই সে তার বাবাকে কি করেছিল? প্রশ্ন করেছিল। কিসের ব্যাপারে প্রশ্ন করেছিল? প্রার্থনার ব্যাপারে। যখন কালাম একটু বড় হলো, কালামের যখন একটু বয়স হলো, এরপর
মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বললেন। কালাম সেড, কালাম এখানে বলছে মাই ফাদার রেফার্স টু জয়নুল আবদিন টোল্ড। টেলের পাস্ট কি? টোল্ড। টেল, টোল্ড, টোল্ড, টেলস, টেলিং, টু টেল, টেলার, আমি তো শিখিয়েছি তোদেরকে আমি। তাহলে টোল্ড মানে কি? বলেছিল, অ্যাক্টিভ ভয়েস। তাহলে বাংলা মানে করার জন্য অ্যাক্টিভ প্যাসিভ চিন্তা করতে হলে বাক্যটা কিসে আছে? অ্যাক্টিভ। দেখো বাংলা মানে কিভাবে করতে হবে। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল। কি বলেছিল? হোয়েন ইউ প্রে। তাহলে কালামের বাবা কালামকে বলেছিল যে হোয়েন ইউ প্রে, যে কালাম দেখো তুমি যখন প্রার্থনা করো বা তোমরা যখন প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইওর বডি, তুমি কি করো? তোমার শরীরকে অতিক্রম করে যাও। অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, আর কি? এই মহাবিশ্বের একটি অংশ হয়ে যাও, একটা উপাদান হয়ে যাও। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এইজ, কাস্ট অর ক্রিড। ভিভিআই জায়গাটা দেখো, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এইজ, কাস্ট অর ক্রিড। এক কথায় কালাম প্রশ্ন করার মতো বড় হলো, তার বাবাকে প্রার্থনার ব্যাপারে জিজ্ঞাসা করলো। যখন তুমি কালামের বাবা বলছে যখন তুমি প্রার্থনা করো, তুমি তোমার দেহের সীমাবদ্ধতা কাটিয়ে মহাবিশ্বের এক অংশ হয়ে যাও, যেখানে কোনো সম্পদ, বয়স, জাত বা ধর্মের কোনো ভেদাভেদ নেই। তাহলে প্রার্থনার সময় কি আমাদের মনে হয় জাতপাত? প্রার্থনার সময় কি যখন আমরা নামাজ পড়ি, মসজিদে লাইন হয়ে দাঁড়াই, যে আগে যাবে সে আগে বসবে। একটা ফকির যদি আগে যায়, সে আগে লাইনে বসতে পারবে, আগে লাইনে বসে নামাজ পড়বে। যখন নামাজ পড়ি, একটা সুন্দর ছবি ফুটে ওঠে, এখানে কে বড় লোক, কে গরিব, কে ফর্সা, কে কালো, কে লম্বা, বেটনা, সবাই লাইনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। কেউ কাউকে তাড়ি দিতে পারবে না, কেননা যে আগে যাবে সে আগে নামাজ পড়তে পারবে। তাহলে মহাকাশে যখন রকেট যায়, সেখান থেকে কি মানুষের গায়ের রং দেখা যায়? ঠিক তেমনি এই প্রার্থনাটা কি করে? মনকে এক বিশাল উচ্চতায় নিয়ে যায়, আমাদের মনটাকে এক বিশাল উচ্চতায় নিয়ে যায়। তখন আমাদের মনটা বলে সবাই আমরা সমান, সবাই ভাই ভাই, কারোর সাথে ভেদাভেদ করব না। কি বললাম? প্রার্থনা মানে শুধু কোনো শব্দ উচ্চারণ করা নয়, বরং এটি হলো নিজের অহংকারকে বিলীন করা আর ঈশ্বরের সঙ্গে এক হওয়া, ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা। এটাই হলো প্রার্থনা। আমরা প্রার্থনার মাধ্যম দিয়ে তো ঈশ্বরকে ডাকি, তাই না? এরপরে আমি পার্ট 3 আলোচনা করব। তো যাদের ক্লাসটি ভালো লেগেছে তারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।